জন্মদিবসের আগে টার্গেট ভারত কেশরী। কেন এই কথা বলছি তার কারণ মধ্যরাতে যে ঘটনা ঘটলো তা ভয়াবহ। সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব চললো এবং সেই দুষ্কৃতী তাণ্ডবের ফলাফল কি ঠিক এটা যে ছবি আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ছবি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর হয়েছে। কি অবস্থা সুকিয়া স্ট্রিটে দেখুন। শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও এবং এই জোড়া মূর্তির বেদিতে রীতিমতো নাম ফলক সবকিছু তছনছ করে ফেলা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবে, এই দুষ্কৃতী তাণ্ডব কারা চালালো? কারা এই দুষ্কৃতীরা? কারা যারা জন্মদিবসের আগেই ভারত কেশরীকে টার্গেট করলো? এভাবে মধ্যরাতে সুকিয়া স্ট্রিটে দুষ্কৃতী তাণ্ডব চালালো। কারা ছিল? কে বা কারা এই ঘটনা ঘটালো? কে বা কারা এই সাহস পেল? স্বাভাবিকভাবে এই প্রশ্ন বারবার করে উঠে আসছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদি ভাঙচুর হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শ্যামাপ্রসাদের পাশেই আছে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও, তাতেও তছনছ হয়েছে। জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ। একেবারে সুকিয়া স্ট্রিট থেকে, ঘটনাস্থল থেকে সুদীপ্ত রয়েছে আমার সঙ্গে। সুদীপ্ত, স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে মধ্যরাতে এই দুষ্কৃতী তাণ্ডব কে বা কারা চালালো? এখনো পর্যন্ত পুলিশের তদন্তে কি জানতে পারছো? এবং ছবিটাও দেখতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, প্রথমেই দেখাবো সেই ছবিটা যেখানে দেখা যাচ্ছে একদম নতুন করে বেদি তৈরি করা হয়েছিল গতকাল একদম রাত পর্যন্ত 12টার পরেও কাজ চলেছে এবং দেখা যাচ্ছে যে কাজ এখনো পর্যন্ত শুকোয়নি। বোঝাই যাচ্ছে যেহেতু গতকালই রাতে এই কাজ কমপ্লিট হয়েছে। দুটো মূর্তি, একটি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি, অন্যটি গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি, এবং এই যে মূর্তি এবং বেদি সেখানে কিন্তু এই তাণ্ডব চালানো হয়েছে এবং সেই ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন খোকন সেই ছবি দেখাচ্ছে। দেখা যাচ্ছে যে বেদির যে সামনের অংশ সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে যে আবরণ রয়েছে গোপাল মুখোপাধ্যায়ের যে মূর্তি, সে আবরণটাকেও খোলা হয়েছিল। কেউ বা কারা হয়তো দেখতে পায় এবং তার পরবর্তী ক্ষেত্রে যারা এই কাজ করতে আসে তারা কিন্তু পালিয়ে যায়। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে আমার স্ট্রিট থানায় ঠিক গতকাল রাত 1:30 নাগাদ এফআইআর করা হয়েছিল এবং এই তদন্ত কিন্তু আমার স্ট্রিট থানার পুলিশ করছে। এলাকায় যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ এবং তা দেখেই কারা এই কাজ করেছে তাদের খোঁজ করার চেষ্টা করছে। এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তোমার কাছ থেকে যে তুমি বলছিলে যে ঘটনায় একজনকে এই মুহূর্তে আটক করা হয়েছে, তার নাম পরিচয় সেসব কি জানা যাচ্ছে? দেখো, রূপেশ হাজরা তার নাম, এমনটাই জানা যাচ্ছে। তবে সে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা তা এখনো পর্যন্ত সেই অর্থে কিছু জানা যায়নি। তবে কিসের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হলো, তাকে আটক করা হলো, তাও কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে জানা যায়নি। যেটা মনে করা হচ্ছে যে সিসিটিভি ফুটেজে তাকে কিন্তু দেখা গিয়েছে এই চত্বরে, অর্থাৎ যেখানে এই মূর্তিটি রয়েছে, এবং তারপরে তাকে আটক করা হয়েছে। তবে তাকে জিজ্ঞাসাবাদ করা চলছে, জিজ্ঞাসাবাদের কাজ চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের পর যে তথ্য উঠে আসবে তার ভিত্তিতেই কিন্তু তদন্ত চলবে। এবং এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে আমার স্ট্রিট থানার পক্ষ থেকে একজনকেই আটক করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত সেই বিষয়ে কিন্তু তদন্ত চলছে। আর কেউ এখানে কে এই ঘটনা ঘটিয়েছে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, এলাকার যে সিসিটিভি ফুটেজ তা দেখেই কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা হবে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে বা পুলিশ সূত্রে এমনটাই কিন্তু খবর। বেশ, সুদীপ্ত আমাদের সঙ্গে ছিল এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং গোপাল চন্দ্র মুখোপাধ্যায়ের আমি দুটো মূর্তি বসাচ্ছি। রাত্রেবেলা ফাইনালি প্রায় 11:15টার কাছাকাছি মিস্ত্রিরা কাজ শেষ করেছে। রাত্রেবেলা 1:30টার দিকে আমি ফোনে খবর পাই যে কোনো দুষ্কৃতীরা এসে আমার ফলকটাকে, আমার বেদিটাকে বোধহয় ভাঙচুর করছে। সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বেরিয়ে আমি দৌড়ে আসার চেষ্টা করি। যতক্ষণে আমি এসে পৌঁছই, আমি এসে দেখি আমার পুরো কমপ্লিট বেদি, যেটা আগামীকাল ওপেন হওয়ার কথা, সেটাকে ভেঙে চুরমার করে তছনছ করে ফেলে দিয়ে গেছে কোনো তোলামূলের হারমাদদের উন্মাদ বাহিনী বা কেউ হতে পারে। এটা রাজনৈতিক হিংসার কিছুই না। পুলিশি তদন্তে আর কি উঠে আসে অবশ্যই সে আপডেট তো দেবো, কিন্তু এখনো পর্যন্ত রূপেশ হাজরা নামে এক ব্যক্তিকে ইতিমধ্যে আটক করা হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, জন্মদিবসের আগেই কেন এভাবে টার্গেট করা হলো ভারত কেশরীকে? মধ্যরাতে কেন সুকিয়া স্ট্রিটে এভাবে দুষ্কৃতী তাণ্ডব চললো, যেখানে শ্যামাপ্রসাদের মূর্তির বেদি ভাঙচুর করা হলো, তার পাশে গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি, এই জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ করা হলো। আমরা কথা বলেছিলাম, রিয়াকশন দেখানোর চেষ্টা করব আপনাদের। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন? এখনো পর্যন্ত এই ধরনের কাজ করার কাদের আগ্রহ হলো এটা ভেবে দেখতে হবে। যে এলাকার কথা বলছেন সেই এলাকায় তৃণমূলের যথেষ্ট ক্ষমতাশালী লোকেরা থাকেন এবং সব থেকে বড় কথা তৃণমূলের একজন বিধায়ক ওই এলাকায় থাকেন। সুতরাং
সুতরাং দুষ্কৃতিকারীদের খুঁজে বার করার দায়িত্ব সমাজের সবার। কেন পশ্চিমবঙ্গ তৈরির কারিগর এবং পশ্চিমবঙ্গকে বা কলকাতাকে বাঁচানোর যিনি একজন মুখ্য কারিগর, এই দুজনের মৃত্যু ভাঙচুর হওয়া এটা বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছিত। যারা করেছেন তারা নিশ্চয়ই আইন আমলে আসবেন। শ্যামাপ্রসাদের পাশেই আছে বলছিলাম আপনাদের গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিও, জোড়া মূর্তির বেদিতে নাম ফলক তছনছ করা হয়েছে। আমরা কথা বলেছিলাম, প্রতিক্রিয়া শোনাবো গোপাল মুখোপাধ্যায়ের পরিবারের সদস্যের। এটা কিভাবে, কেন, কারা করেছে এটা বুঝতে পারছি না। কেন এটা হলো, তারা ভাঙলো, এটা একটা বিরাট ব্যাপার যে এরকম একটা ঘটনা। শ্যামাপ্রসাদ মুখার্জি, গোপাল মুখার্জির মূর্তি ভাসানো, যার জন্য কলকাতা শহর বেঁচেছে। আজকে আমরা হেঁটে চলে বেড়াচ্ছি, নিঃশ্বাস নিচ্ছি। সেই মানুষের উপরে বা সেই মূর্তির উপরে যে অ্যাটাক হলো, এটা সত্যি খুব লজ্জাজনক এবং দুঃখজনক ব্যাপার। আর তদন্তে নেমে সিসি ক্যামেরা ফুটেজে পুলিশের নজর রয়েছে স্বাভাবিকভাবেই যে কে বা কারা এই কাজ করলো। দুষ্কৃতীদের খোঁজে সিসি ক্যামেরায় নজর রাখছে পুলিশ। ভাঙচুরের ঘটনায় আপনাদের বলছিলাম এখনো পর্যন্ত একজনকে আটক করা গেছে, যার নাম রূপেশ হাজরা। আর কারা কারা জড়িত এই ঘটনার সঙ্গে, কারা মধ্যরাতে এভাবে দুষ্কৃতী তাণ্ডব চালালো, সেই দুষ্কৃতীরা কারা, স্বাভাবিকভাবে এই প্রশ্ন ঘোরাফেরা করছে এবং পুলিশি তদন্তও চলছে। অবশেষে মুখ্যমন্ত্রীকে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, অবশেষে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মানলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। আবির রয়েছে আমার সঙ্গে, আবিরের কাছ থেকে জানতে চাইবো, আবির, অবশেষে শুভেন্দুকে মানলেন মমতা। দেখো, 4 মে ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনেও যাননি ইস্তফা দিতে। এমনকি তারপরে তিনি যে সাংবাদিক সম্মেলন কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন, সেখানে দাঁড়িয়েও তিনি উল্লেখ করেছিলেন বা তিনি যে হেরে গেছেন সেটাকে কার্যত স্বীকার করেননি। হারিয়ে দেওয়া হয়েছে এমন একটা অভিযোগ তিনি করেছিলেন এবং প্রায় দীর্ঘ সময় ধরে তিনি তার নিজের বক্তব্যের জায়গাতে অনড় ছিলেন। একাধিক যারা তৃণমূল কংগ্রেসের নেতারা, তারা প্রকাশ্যে প্রথম দিকে বলতে না পারলেও পরবর্তী সময় তারাও বলতে শুরু করেন যে ভূমিকা পালন করা হচ্ছে তা যথাযথই নয়, হারটাকে সহজ করে স্বীকার করে নেওয়া উচিত। এবং পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস ভেঙেও যায় এবং ভেঙে যাওয়ার দলে যে সমস্ত নেতারা ছিলেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার স্বীকার না করার প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে সরব হতে শুরু করেন। এরই মধ্যে আজকে দেখতে পাওয়া গেল যে সোশ্যাল মিডিয়াতে তিনি তার পেজে যে লাইভ করেছেন, সেই লাইভের মধ্যে তিনি কার্যত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কার্যত তিনি মেনে নিয়েছেন এবং তার কাজের যে বিষয়, সেই বিষয়ের কথাও তিনি মনে করিয়ে রেখেছেন। আসলে যে 2 মাস পরে তার মেনে নেওয়ার যে বিষয়, তাতে মনে করা হচ্ছে যে এক তৃণমূল কংগ্রেসের ভাঙন প্রায় প্রত্যেক দিনই হয়ে চলেছে এবং এমন একটা সময় দাঁড়িয়ে তাকে এই কথাগুলো বলতে হচ্ছে যখন তৃণমূল কংগ্রেস বলতে যে সমস্ত নেতারা পরিচিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে, তারা ভেঙে বেরিয়ে চলে গিয়েছেন এবং তারা দুষছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী যে কৌশল, রাজনৈতিক কৌশল, তাকে দাঁড়িয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বুঝতে পেরেছেন যে বাস্তবের এবং যে কল্পনার যে মিশেল, তার দুটোর মধ্যে ফারাক কোথায় রয়েছে এবং বর্তমান দিনে দাঁড়িয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে পরিস্থিতির শিকার তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী নেতাদেরকে হতে হচ্ছে, তাতে এখনো পর্যন্ত যদি হার স্বীকার না করা এবং নতুন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে মেনে না নেওয়া যদি হতে পারে, তাহলে একটা বিরূপ প্রভাব সমাজের মধ্যে পড়বে। এটা ঠিক যে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতারা, বিশেষত সাংসদরা এনসিপিআইতে যোগ দিয়েছেন, যে সমস্ত বিধায়করা আলাদা ব্লক তৈরি করেছেন, তারা প্রত্যেকেই কখনো না কখনো গত কয়েকদিনের কথাবার্তার মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে বক্তব্য রাখা হয়েছিল হার স্বীকার না করার প্রসঙ্গে দাঁড়িয়ে, তা ঠিক নয়। এমনকি রাজ্য বিধানসভা অধিবেশনের মধ্যে অভ্যন্তরে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকেও এই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ কমতে শোনা গিয়েছিল এবং মুখ্যমন্ত্রীকেও নানাভাবে কটাক্ষ করতে দেখতে পাওয়া যায়। এবং 2021 এবং 2026 দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে তিনি পরাস্ত হয়েছেন এবং যে শুভেন্দু অধিকারী একটা সময় তৃণমূল কংগ্রেসে ছিলেন। ফলে সেই ঘটনার ক্রম, তার রেশ টানতে গিয়ে আজকে যেটা বলেছেন, তাতে এটা পরিষ্কার যে বক্তব্য তিনি রেখেছিলেন বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আজকে সেই বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি বিশ্বাস করতে চাইবেন না বা এই বাস্তবের
তৃণমূলের মাটিতে দাঁড়িয়ে এই রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াটা সম্ভব নয়। সেই কারণেই আজকে তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রীকে, এবং তার দলের ভাঙন যে পরিমাণে বাড়তে শুরু করেছে তাতে অনেকেই বলছেন এটাই কাম্য ছিল। তবে 2 মাস পরে কেন তিনি করলেন তাতে অনেকটা সময় নষ্ট হয়েছে, এবং তৃণমূল কংগ্রেসের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এটাই অনেকেই এই মুহূর্তে বলতে শুরু করেছেন। যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না যে আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন, এবং আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল, এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না।